জেলা প্রশাসক সম্মেলন এটা প্রথা মাফিক এই সম্মেলনগুলো প্রতি বছর হয়ে থাকে এবং মাঠ পর্যায়ে চিফ এক্সিকিউটিভ অব দি স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবং সরকার প্রধান প্রতিনিধি হিসাবে আর মন্ত্রণালয়সমূহের বিভিন্ন দায়িত্বগুলো যেগুলো প্রজ্ঞাপন আকারে দেওয়া হয় এবং যে সমস্ত দায়িত্ব জেলা প্রশাসনের উপরে আইনিভাবে ন্যস্ত আছে সেগুলো সম্পন্নের জন্য রাষ্ট্রের মধ্যে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন মন্ত্রীদের সাথে তাদের সেশন হয়ে থাকে, প্রত্যেক মন্ত্রণালয় থেকে ব্রিফিং হয়ে থাকে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমারও 1 ঘন্টার সেশন ছিল। আমাদের সকল সহকর্মী, আমাদের সচিব, আইজিপি সহ সকল দপ্তর প্রধান সবাই উপস্থিত ছিলেন। আমরা তাদের বক্তব্য শুনেছি মাঠ প্রশাসন থেকে, যে সমস্ত বিষয়ে তারা জানতে চেয়েছিলেন, এবং আমাদের কিছু বক্তব্য ছিল সেটা মাঠ প্রশাসনের সাথে আমরা কিভাবে কাজ করব, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন সেই হিসাবে আমরা কিছু অনুশাসন দিয়েছি, অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি। তার মধ্যে নির্বাচন উপলক্ষে যে সমস্ত প্রাক নির্বাচনের সময়ে আর কি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনো ফেরত প্রদান করা হয়নি। সেই বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয় থেকে, এবং সেগুলো যাতে যথাশীঘ্র ফেরত প্রদান করে সেজন্য আমরা পরামর্শ দিয়েছি এবং লিখিত আকারে মন্ত্রণালয় থেকে চিঠি যাবে। সেখানে কয়েকটি ক্যাটাগরি আছে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দেবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5ই আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দেবে। আর আরেকটা বিষয়ে আমরা বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে লাইসেন্সভুক্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে, তাতে দেখা গেছে 10,000-এর মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি এবং এই বিষয়ে কি গৃহীত ব্যবস্থা হয়েছে আইনানুগভাবে কতটুকু আমরা অগ্রগতি অর্জন করেছি বা যেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি, বাজেয়াপ্ত করা হয়নি, সেই বিষয়ে তাদেরকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করেছি। এগুলো ছিল আগ্নেয়াস্ত্র এবং লাইসেন্স সম্পর্কিত। আর কিছু বিষয় আছে যেগুলো আমরা ইতিপূর্বে আপনারা জানেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েবে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল আওয়ামী ফেসিবাদী সময়ে, সেই মামলাগুলোর বিষয়ে আমরা আবার একটা পত্র দিয়েছিলাম আমরা দায়িত্ব গ্রহণের পরে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা, কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন, মাদক পাচার, মানব পাচার, এই সমস্ত কিছু মামলা এর আওতাভুক্ত করা ছিল না তখন। আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি যে আমাদের বিরুদ্ধেও অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা ছিল, অন্তত আমার জানা মতে 2-3টা, যাত্রাবাড়ি, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় 14 গ্রামের মামলা সহ আমার বিরুদ্ধে একই মামলাগুলো ছিল। অস্ত্র মামলাও ছিল, আমাদের অনেক নেতাদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছিল, নারী নির্যাতন সহ যে কোনোভাবে যাতে আটক রাখা যায় সে মামলাগুলো দেওয়া হয়েছিল।
সেই জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম, হেডেড বাই জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, এসপি, পিপি এবং আরও একজন প্রতিনিধি আছে, তারা এই কমিটি প্রজ্ঞাপন দিয়ে জনসাধারণের কাছে জানিয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত ভুয়া মামলা, মিথ্যা মামলাগুলি যদি কারোর বিরুদ্ধে হয়ে থাকে, তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। চার্জশিট হয়ে থাকলে চার্জশিট সহ, কোন আদালতে মামলা ইত্যাদি তথ্য উল্লেখ করে তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে, তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবে। এগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। আমরা এর উপরে কোনো আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেব না, আমরা এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবো। ওখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, তারা ভেটিং করে যদি সঠিক পায় যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করবেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা সিআরপিসি 494 অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। আর তৃতীয় আরেকটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। 5th of আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফেসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে, আইনি প্রক্রিয়াই হবে। আর কি বিষয় ছিল? হ্যাঁ হ্যাঁ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন, তার সভাপতিত্বে আমরা সেই সবার কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসকদেরকে জানিয়েছি। তাহলে আমরা যাতে ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ, যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন তিনি দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক, মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। আর যে সমস্ত হাটবাজারে, বড় বড় হাটবাজারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জাল জালিয়াতি হচ্ছে, সেগুলো বডি ক্যামেরা নিয়ে পুলিশ পাহারা দিবে, এবং অনেক জায়গায় জাল নোটের কিছু কারবার দেখা গেছে অতীতের অভিজ্ঞতা। সেখানে জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে। ব্যাংকগুলো সেই ব্যাপারে কাছাকাছি যেগুলো আছে তৎপর থাকবে, এবং যাতে ডিসিপ্লিন রক্ষা করা যায় সেই জন্য আরও কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমরা 7 দিন আগে, ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে, মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব, যাতে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে যাতে আমরা একটা নজির স্থাপন করতে পারি, যে নিরাপদে আমাদের এই ঈদ যাত্রাটা এবং আশাটা নিশ্চিত করতে পারি। সেই জন্য হ্যাঁ একটা ছোট্ট একটা শেষ করি। যে সমস্ত জেলায় নৌ পরিবহনের মাধ্যমে ফেরিঘাট আছে আর কি যাতায়াতের, ফেরিঘাটগুলোতে নিরাপদ যাতে যাত্রীরা বাস থেকে নেমে উঠে এবং নামার সময় যাতে আবার নেমে যায়,
এটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, পুলিশ এবং নৌপরিবহন ডিপার্টমেন্ট সেটা সচেষ্ট থাকবে, সাইনবোর্ড টানিয়ে দেবে, মাইকিং করবে, জনগণকে অনুরোধ জানাবে, সচেতনতা সৃষ্টি করবে যাতে নৌ দুর্ঘটনাটা এবং ফেরির দুর্ঘটনাটা না হয়। এই জাতীয় আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা জানিয়েছি। আর চামড়া পরিবহনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সচিব সাহেবকে ধন্যবাদ। আমরা ওই বিসিক থেকে এবং কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা লবণ সরবরাহ করব বিনামূল্যে, যাতে চামড়া সংরক্ষণ করা যায় 7 দিন পর্যন্ত, এবং ক্রমান্বয়ে ঢাকা অথবা মহানগরগুলোতে যেখানে ট্যানারি আছে সেখানে আসা যায়, বিশেষ করে ঢাকা অভিমুখে, যাতে 7 দিন পর্যন্ত তারা সংরক্ষণ করে, এই সময়টা যাতে না আসে। কারণ আমাদের যে সেন্ট্রাল ইটিপি সিস্টেম, তার যে ধারণ ক্ষমতা বা তার যে ক্যাপাসিটি, সেই অনুপাতে অনেক বেশি চামড়া আগমন হলে অ্যাট এ টাইম চামড়াগুলো নষ্ট হয়ে যায়, খরিদ্দার থাকে না। যাতে এই ক্ষতিটা না হয় সেই জন্য আমরা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করি, তারপরে ঢাকা অভিমুখে আসুক, যেখানে আসুক সেই ব্যবস্থাটা করার জন্য আমরা অনুরোধ করেছি, এবং সেটা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকল জায়গায় এটা অবহিত করা হবে, সচেতন করা হবে। এইবার সেটা হচ্ছে যে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে হাজার হাজার মানুষের নামে যে মামলা দিছে, এই মামলাগুলো জেলা কমিটি আপনাদের কাছে পাঠাবে, এর কি কোনো ডেডলাইন আছে যে কতদিনের মধ্যে তারা যাচাই বাছাই করে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? আবার আপনারা কতদিনের মধ্যে মানে জিনিসটা সিদ্ধান্ত নেবেন? আমরা বলেছি যথাশীঘ্র, এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। যদি কোনো কোনো ক্ষেত্রে কেউ বিলম্বিত করে থাকে, আমরা ন্যায় বিচারের স্বার্থে হয়তো সেটা বিবেচনা করব পরে আসলেও, সেটার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। তবে আশা করি যারা মামলা প্রত্যাহার চান তারা তো বিলম্ব করবেন না। যে মাননীয় মন্ত্রী, 5 আগস্টের পরে বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, তারা যদি কোনো অন্যায় থাকে তাদের বিচারের মুখোমুখি করেন, আপত্তি নেই, কিন্তু তাদেরকে হত্যা মামলায়, জুলাই হত্যা মামলায় আসামি করা হয়েছে। জুলাই হত্যা মামলা করলো সরকারি বাহিনী, নির্দেশ দিল সরকার, সেই জন্যই তো আমরা এই যাচাই বাছাই করতেছি। এখন আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে কেবল 2-2.5 মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে, তাদের মাধ্যমে যদি এটা আসে তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে, তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে, রিলিফ পেয়েছে, তারা সেখানেও আবেদন করতে পারে, অথবা আমাদের নজরে আনলে আমরা সেটা দেখব। একটি বিষয় জানতে চাচ্ছিলাম, ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের আগে বিজেপির নেতারা যারা মুসলিম আছে ওইখানে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছে। তাদের জয়লাভের পরে বাংলাদেশে কি পুশিনের সংখ্যা বাড়তে পারে কিনা? জেলা প্রশাসক সম্মেলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তারপর বলি আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। মাননীয় মন্ত্রী, ছোট্ট একটা প্রশ্ন, যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের কি ধরনের নির্দেশনা দিয়েছেন সারা দেশে? এটা তো কমন ব্যাপার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তাদের একটা প্রধানতম দায়িত্ব। সেই জন্য পুলিশ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন সবাই সমন্বয় করেই কাজটা করে, এবং ক্ষেত্রমতে বিচার বিভাগের সাথেও তারা একটা সুসমন্বয় করে। এটা কোনো মানে নির্দেশনার বিষয় নয়, এটা তাদের কাজের আওতায় পরিধির মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন সবার সাথে রাখতে হয়, একটা সুসমন্বয় রাখতে হয়, এটা তাদের নিজেদের দায়িত্ব। ধন্যবাদ। আপনাদের একটা অভিযান চলছে, 1 তারিখ থেকে শুরু হয়েছে। ভাই মনে হয় ওই প্রশ্নটা করেছেন যে এই অভিযানে মাদক, তারপর অস্ত্র সবকিছু বলেছেন, মাদকটা মনে হয় একটু গ্যাপ করেছে। এই অভিযানটা নিয়ে যদি একটু বলেন, কোনো নির্দেশনা দিয়েছেন? আপনাকে আমি এইটুকু তথ্য দিতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টার এবং ক্ষেত্রমতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিদিন একটা তথ্য সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে অগ্রগতি আমাদের কাছে আসে যে আজকে এতজন মাদক সংক্রান্ত বিষয়ে আটক বা চাঁদাবাজ বা সন্ত্রাসী বিভিন্ন ক্যাটাগরির বা অস্ত্র উদ্ধার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আটক হচ্ছে,
এবং আমাদের এই অভিযান কন্টিনিউ করবে। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স এই জন্যই ঘোষণা করেছি যে মাদক, বিশেষ করে জুয়া, অনলাইন এগুলো বন্ধ না করতে পারলে সমাজের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। অনলাইন জুয়ার অ্যাপস তো প্রকাশ্যে চলছে, ব্যবস্থা বাংলাদেশ হচ্ছে ব্যাংক, সিআইডি কেউ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না, নেয় না। বিষয় হচ্ছে আমরা যতই এগিয়ে যাচ্ছি ইন্টারনেট ভিত্তিক এই দুনিয়াতে, প্রযুক্তি নির্ভর এই দুনিয়াতে আমরা যতই এগিয়ে যাচ্ছি, ক্রাইমের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। সেই জন্য আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থাও গ্রহণ করব। সেই জন্য আমরা অলরেডি একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি সেই সাইটগুলো, সেই ওয়েবগুলো ব্লক করার চেষ্টা করছি। আর এই সমস্ত ক্রাইমগুলো তো আগে এত বিস্তৃত ছিল না, সেই জন্য হয়তো আগের সরকারগুলো এইভাবে অ্যাড্রেস করেনি। এখন আমাদের এটা প্রায়োরিটি, অগ্রাধিকার। জুয়া, অনলাইন জুয়া, মাদক এগুলো আমাদের অগ্রাধিকার, এগুলো বন্ধ করতেই হবে। বিকাশ দিয়ে পেমেন্ট করা যায়।